নমস্কার। বিষয় বিশ্লেষণের আরেকটি অধ্যায়ে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। অবশ্যই আপনারা প্রত্যেক দিন যারা আমাদের এই অনুষ্ঠানে জড়িত হন আপনারা জানেন আমরা প্রাসঙ্গিক কিছু বিষয় নিয়ে আপনাদের কাছে আসি। আজকেও একটি এরকম বিষয় নিয়ে আপনাদের সাথে আসা এবং এমন একটি বিষয় নিয়ে বিশ্লেষণ করার চেষ্টা করব আমরা, যে বিষয়টি অবশ্যই ইদানিংকালে রাজ্যের প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা দেখতে পাচ্ছি কিভাবে রাজ্যের প্রায় বিভিন্ন এলাকাতে দুষ্কৃতীদের বাড়বাড়ন্ত, বিভিন্ন জায়গা থেকে সেই খবরগুলি প্রতিনিয়ত আমাদের কাছে আসছে, যেখানে প্রকাশ্য দিবালোকে দুর্বৃত্তরা, সমাজদ্রোহীরা, অবশ্যই তাদের সমাজদ্রোহী বলা হবে, এবং দুষ্কৃতীরা প্রকাশ্য দিবালোকে বিভিন্ন বাড়িঘরে গিয়ে তারা আক্রমণ করছেন। এবং এই বিষয়টা গোটা রাজ্যে বিগত কয়েকদিনে বৃদ্ধি পেয়েছে। বিভিন্ন সংবাদ মাধ্যমে আপনারা সেই বিষয়গুলো দেখতে পেয়েছেন। আমাদের নিউজ মিডিয়া সিটিতেও আমরা সেই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করেছি জনসম্মুখে এবং অবশ্যই সরকারের সামনেও। এবং এই বিষয়গুলো, এই ঘটনাগুলো পুলিশের ভূমিকা নিয়েও কিন্তু প্রশ্ন তুলছে। রাজ্যের সর্বত্রই একদিকে খুমলুঙে আমরা দেখতে পাচ্ছি শরিকি সংঘর্ষ হচ্ছে, সেটা রাজনৈতিক বিষয় জড়িয়ে রয়েছে, সেখানে দুটো রাজনৈতিক দলের সাথে সংঘর্ষ হচ্ছে বিভিন্ন বিষয় নিয়ে, বিভিন্ন বিবাদ নিয়ে। তাছাড়া বিগত কয়েকদিনে আমরা দেখতে পেয়েছি বিভিন্ন জায়গায়, বিভিন্ন বাড়িঘরে প্রকাশ্য দিবালোকে দুষ্কৃতীরা হামলা করছে। আজ এমনই একটি ঘটনা রাজধানীর রামনগর, দক্ষিণ জয়নগর এলাকায় পরিলক্ষিত হয়েছে, যেখানে প্রকাশ্যে একটি বাড়িতে গিয়ে ভাঙচুর করে দুষ্কৃতিকারীরা। ওই বাড়িতে গিয়ে গতকাল রাতে ওই বাড়ির আসবাবপত্র, রান্নাঘরের যত জিনিসপত্র ছিল তা ভাঙচুর করা হয়েছে এবং তার পাশাপাশি সেই বাড়ির মহিলাদের উপরও সেখানে আক্রমণ করা হয়েছে। বলা হয়েছে সেই মহিলাদের শ্লীলতাহানির বিষয়ও সেখানে যুক্ত ছিল এবং উক্ত বিষয়ে পশ্চিম মহিলা থানায় আগরতলার একটি মামলাও নথিভুক্ত হয়েছে আজকে। আমরা আজকে এই বিশ্লেষণের মধ্য দিয়ে যে প্রশ্নটি তুলতে চাইছি, এভাবে যখন রাজ্যের প্রায় প্রত্যেকটি জায়গায়, বিভিন্ন জায়গায় এই বিষয়গুলো উঠে আসছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন বাড়ি ঘরে গিয়ে আমরা অবশ্যই সেটা জানি, বিগত কয়েকদিন আগে বিজেপির প্রাক্তন মুখপাত্র ওনার বাড়িতে আক্রমণ হয়েছে, সেটা প্রকাশ্য দিবালোকে হয়েছে, সেই বিষয়গুলো সংবাদ মাধ্যমে উঠে এসেছে। এখন তার সাথে এই ঘটনাগুলোর সাথে যে দুষ্কৃতিকারীরা যুক্ত রয়েছে, বিভিন্ন জায়গায় রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা হচ্ছে এই ঘটনাগুলোকে, কিন্তু আমরা বলতে চাই এই ঘটনাগুলো অবশ্যই সমাজ বিরোধী এবং অবশ্যই সমাজদ্রোহীদের চক্রান্ত। এই সমাজদ্রোহীদের ওপর কেন পুলিশের কন্ট্রোল নেই, কেন তাদের উপর বা পুলিশের উপর তাদের কোনো ভয় নেই এবং পুলিশের ভূমিকা এই বিষয়ে প্রশ্নের মুখে, সেটাই আমরা আজকে বলতে চাইছি। যে বাড়িটিতে গতকাল রাতে দক্ষিণ জয়নগরের যে বাড়িটিতে আক্রমণ হয়েছিল, সেই বাড়িটির যিনি মালিক রয়েছেন ওনার নাম স্বপন সরকার যেটা বলা হচ্ছে, এবং তিনি 10,323 চাকরিচ্যুত যে শিক্ষকরা রয়েছেন তাদের মধ্যে একজন, এবং তার তরফ থেকে অভিযোগ করা হয়েছে তাকে ওই এলাকার কিছু দুষ্কৃতী তাকে হুমকি দিয়েছিলেন এবং শেষ পর্যন্ত তার বাড়িতে আক্রমণ হয়েছে। কি বা কেন এই দুষ্কৃতিকারীরা তাদের উপর হামলা চালায় সে বিষয়ে তারাও কিছু স্পষ্ট বলতে পারছে না। সেই বাড়ির মানুষ স্বপন সরকার এবং তার বাড়ির যারা অন্যান্য, তার ভাই এবং অন্যান্য যারা সদস্যরা রয়েছেন, তারা প্রত্যেকেই বলছেন সেই আক্রমণকারীরা বা দুষ্কৃতিকারীরা তাদের এলাকারই লোক এবং তাদের সাথে এই বাড়ির লোকদের আগে থেকে কোনো প্রকার সেখানে শত্রুতা বা আগে তাদের সাথে কোনো প্রকার গণ্ডগোল বা মারামারি কোনো কিছুই হয়নি, কিন্তু তারপরেও সেই বাড়িতে সোজা আক্রমণ হয়েছে। শুধুমাত্র তাই নয়,
তার পরবর্তী সময়ে স্বপন সরকারের ভাইয়ের দোকানপাট সেখানেও আক্রমণ হয়, সেখানেও ভাঙচুর করা হয়। স্বপন সরকার, যিনি 10,323 আওতাভুক্ত একজন শিক্ষক ছিলেন, এবং আমরা প্রত্যেকেই জানি মার্চ মাসের 31 তারিখের পর কিভাবে এই শিক্ষকেরা চাকুরিচ্যুত হয়েছেন, এবং পরবর্তী সময় অবশ্যই রাজ্য সরকার এবং রাজ্যের শিক্ষা দপ্তর এবং শিক্ষামন্ত্রী নিজেও সেই প্রতিশ্রুতি বারবার দিয়েছেন সেই শিক্ষকদের, যে পরবর্তী সময় রাজ্য সরকারের তরফে তাদের জন্য বিকল্প ব্যবস্থা করার তারা প্রকল্প বা সেখানে তারা চেষ্টা করছেন। একজন বন্ধু রয়েছেন, আমরা কথা বলবো। নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন কোথা থেকে বলছেন? বিশালগড় থেকে বলছিলাম বাবুল দেবনাথ। বলুন। আপনি আপনার টিভির ভলিউমটা কমিয়ে দিন, তারপর কথা বলুন। 10,323 চাকরি দর্শে। বলুন, শুনতে পাচ্ছি, আপনি বলুন, আপনি কি বলতে চাইছেন বলে ফেলুন। বলছিলাম কি যে 10,323 জনের চাকরি দর্শে। এখন তাদের উপরে যদি কোন রকমের কোন আক্রমণ হয়, এটা আমি বলবো যেরকম মরার উপরে খাড়ার ঘা, এছাড়া আর কোন রাস্তায় নেই। সরকার সমস্যা রয়েছে আপনার সাথে যোগাযোগে, আপনি পরবর্তী সময় আরেকবার চেষ্টা করবেন। আমরা শুনতে পাচ্ছি না আপনি কি বলতে চাইছেন। অবশ্যই পরবর্তী সময় আবার চেষ্টা করবেন এবং সঙ্গে থাকবেন আমাদের। যে লোকটির বাড়িতে গতকালকে আক্রমণ হয়েছে, সেখানে আগরতলার দক্ষিণ জয়নগর এলাকায় স্বপন সরকার ওনার নাম, এবং আমরা যেটা আপনাদের কাছে তুলে ধরেছি সেই ব্যক্তি 10,323 আওতাভুক্ত একজন শিক্ষক, যাদের চাকুরিচ্যুত হয়েছে ইতিমধ্যেই। এবং আমরা জানি প্রত্যেকেই সেই মার্চ মাসের 31 তারিখের পর সেই শিক্ষকেরা বা শিক্ষিকারা যারাই রয়েছেন, এখন হয়তো সংখ্যাটা পাল্টে 8,882-তে, এবং তারা প্রত্যেকেই আজ চাকুরিচ্যুত রয়েছেন, এবং তারা সেখানে অবশ্যই সরকারের তরফ থেকে একটা প্রতিশ্রুতি রয়েছে যে তাদের বিকল্প ব্যবস্থার করা হবে সরকারের তরফ থেকে। তার পরবর্তী সময় এককালীন তাদের সহযোগিতা করার জন্য রাজ্য সরকার সেই জায়গায় প্রত্যেকটি শিক্ষক শিক্ষিকাকে 35,000 টাকার সহযোগিতা করেছেন এই লকডাউনের সময়কালে। কিন্তু পরবর্তী সময়ে এই শিক্ষকেরা বা এই শিক্ষিকারা যখন তারা চাকুরিচ্যুত হয়ে আছেন মার্চ মাসের পর থেকে, এপ্রিল মে জুন, এখন জুলাই মাস চলছে, এবং প্রত্যেকেই কিন্তু সেখানে কর্মসংস্থানের জন্য, যেহেতু তাদের কর্মসংস্থান হারিয়ে ফেলেছেন, একটা উপার্জনের যে উপায় ছিল সেটা তারা হারিয়ে ফেলেছেন, এখন তারা কিন্তু চেষ্টা করছেন অন্য ক্ষেত্রে, উপার্জনের অন্যান্য ক্ষেত্রগুলোতে তারা যুক্ত হবার চেষ্টা করছেন, এবং একই পথে হেঁটেছিলেন স্বপন সরকার। আরেকজন বন্ধু যুক্ত হয়েছেন, আমরা কথায় ফিরবো, ওনার সাথে কথা বলি। নমস্কার, কোথা থেকে বলছেন? নমস্কার, বলুন। বিষয়টা হচ্ছে 10,323 চাকরি এমনিতে শেষ। হ্যাঁ, 10,000 হোক, যে সরকার ক্ষমতা থাকুক, মানবতা বোধ যদি না দেখায়, এটা হচ্ছে যে সরকার থাকবে তাদের বিষয়। আর এটাতে কোন রকমের চাল আছে, আমার ওটা জানা আছে। আমরা রাজনীতি করছি, এখন বুঝি যে রাজনৈতিক চালের কারণে 10,323-এর লাইফ শেষ হয়ে গেছে। ঠিক আছে, তাহলে তাদের উপর যদি আক্রমণ করা হয়, এটা বর্বরচিত আক্রমণ ছাড়া আর কোনো কিছুই না। তাদের মারার খারার ঘা করে মেনে নিতে করার কোনো রাস্তা নাই, এই ছাড়া আর কোনো রাস্তা নাই। তাদের মারা থেকে কলা গাছ মারান অনেক ভালো, আমার মনে হয়। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে ফোন করার জন্য। অবশ্যই এই বিষয়গুলো অবশ্যই রাজ্যের নিরিখে এবং রাজ্যের শান্তি শৃঙ্খলার নিরিখে এই বিষয়গুলো আমরা গ্রহণযোগ্য হিসেবে ধরতে পারি না অবশ্যই। এবং এই ঘটনাগুলো, এই দুর্বৃত্তদের এভাবে যখন প্রকাশ্য দিবালোকে এই হামলার ঘটনাগুলি আমাদের সামনে আসছে,
অবশ্যই সেই হামলার ঘটনাগুলি রাজ্যের প্রশাসন এবং পুলিশ ব্যবস্থার উপরও প্রশ্ন তুলছে। কোথাও না কোথাও পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে। যে বিষয়টাতে ছিলাম, চাকরিচ্যুতির পর বিভিন্ন যে শিক্ষকরা রয়েছেন, যে এই 10,323-এর আওতাভুক্ত যে শিক্ষক শিক্ষিকারা রয়েছেন, তাদের কিন্তু উপার্জনের পথ সেখানে বন্ধ হয়ে যায় এবং পরবর্তী সময় তারা চেষ্টা করছেন প্রত্যেকেই কোথাও না কোথাও কোনো না কোনো উপায়ে একটা উপার্জনের পথ খুঁজে বের করা। এবং সেই ক্ষেত্রে অনেকেই বিভিন্নভাবে বিভিন্ন পন্থা অবলম্বন করছেন নিজেদের পরিবার প্রতিপালনের জন্য। এবং এখানে স্বপন সরকারও তিনি চাকরিচ্যুতির পর নতুনভাবে একটা উপার্জনের পথ খুঁজে বের করেছেন এবং সেখানে তিনি পোলট্রির মুরগের দোকান দিয়েছেন বাজারে। এবং যতটা আমাদের কাছে তথ্য রয়েছে, সেই বাজারকেও, সেই দোকানেও ভাঙচুর করা হয়েছে। এখন কি কারণে এই হামলা? আদৌ কি উনি 10,323 আওতাভুক্ত শিক্ষক, তার জন্যই হামলা হয়েছে, নাকি অন্য কোনো বিষয় রয়েছে? যদিও ওনারা অভিযোগ করেছেন এবং ওনারা বলেছেন, স্বপন সরকার এবং তার পরিবারের সদস্যরা, যে তাদের সাথে যে আক্রান্তকারীরা গতকাল রাতে তাদের বাড়িতে ঢুকে এইভাবে বর্বরোচিত আক্রমণ করেছে, তাদের ঘরের আসবাবপত্র থেকে শুরু করে মহিলাদের উপরও সেখানে অশালীন আচরণ করা হয়েছে। তাদের সাথে, সেই দুষ্কৃতিকারীদের সাথে অনেকেই তারা চিনতে পেরেছেন। হয়তো তারা থানায় যে মামলা করেছেন সেই অভিযোগে তাদের নামও রয়েছে, কিন্তু আমাদের সামনে তারা সেই নামগুলো উল্লেখ করেননি। কিন্তু তারা বলেছেন যে তাদের সাথে ব্যক্তিগত কোনো শত্রুতা তাদের নেই, কিন্তু তারপরেও কেন তাদের উপর আক্রমণ হয়েছে। এবং আমরা এই বিষয়টা বিগত দিনেও দেখতে পেয়েছি, আরও কয়েকটা জায়গায় রাজ্যের এই 10,323 শিক্ষকদের বাড়িতে আক্রমণ হয়েছে। এখন এই বিষয়টা কেন হচ্ছে, তার পেছনে কি কারণ রয়েছে, সেই বিষয়গুলো নিয়ে পুলিশ বা প্রশাসনের অবশ্যই পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন। আমরা একবার শুনব স্বপন সরকার, যার বাড়িতে গতকাল রাতেই হামলা হয়েছে। তিনি একজন শিক্ষক, 10,323 আওতাভুক্ত চাকরিচ্যুত শিক্ষক। তিনি এই ঘটনাটা সম্পর্কে কি বলেছেন আমরা একবার শুনব। 10,323 শিক্ষক চাকরিচ্যুত। যখন 31শে মার্চ আমার চাকরি চলে যায়, তখন আমি হতাশাগ্রস্ত, আমি ভেঙে পড়েছি। আমার মা একজন হাড়ের রুগী, প্রত্যেক মাসে মাসে আমার মার ওষুধ লাগে। এই ওষুধের টাকা যোগান দিতে এবং আমার সংসার চালাতে আমি হিমশিম খেয়ে উঠি। তখন ভাবছি যে আমরা একটা দোকান দিই, পোলট্রির দোকান দিয়েছি। তারপরে কিছু দুষ্কৃতী এসে আমাকে দোকান বন্ধ করতে 50,000 টাকা দিতাম। প্রথমে বাড়িতে এসে গেট ভেঙে বাড়িতে ঢুকে 50,000 টাকা দাবি করে। যখন আমি বলছি যে দেব না, তখন তারা আমার সত্তর বা ঘুষি দেয়। তারপর আমরা যখন বাঁচাতে যা, তখন বুদ্ধিরও উপর আঘাত লাগে। তারপর বুদ্ধির কাপড় সবর শিরা, মানে কিতাব ঘুরতাম বিতিকিচ্ছা, বিভিন্ন ধরনের অশ্লীল গালি গালাজ দিয়া কালকে রাত্রে লাড়ি, তারপর রড, বিভিন্ন ধরনের জিনিস নিয়ে আমার আক্রমণ করছে আমার বাড়ির সবাইকে। এবং আমার দোকান ভেঙে লাইছে, আমার রান্নাঘরটা মানে পুরো ভেঙে লাইছে। কালকে রাতের থেকে আজ পর্যন্ত আমি এখনো পর্যন্ত কিছু খাইতে পারছি না। আমি আপনার এই যে ত্রিপুরাবাসীর কাছে আমার একটি অনুরোধ, আমি সুষ্ঠু বিচার চাই, এইটাই আমার কামনা করি আপনারা ত্রিপুরাবাসীর কাছে। শুনলেন সেখানে স্বপন সরকার, যিনি শিক্ষক ছিলেন 10,323-এর, তিনি কি বললেন এই বিষয়টা সম্পর্কে। এবং অবশ্যই তার কথায় সেটা স্পষ্ট ভেসে ওঠে যে চাকরিচ্যুত হবার পর তিনি হতাশাগ্রস্ত হয়ে তারপর সেই পরিবার প্রতিপালনের জন্য, তার মার ঔষধের ব্যবস্থা করার জন্য তিনি নতুন ব্যবসায় যুক্ত হয়েছেন। সেই নতুন উপার্জনের ব্যবস্থা খুঁজে বের করার চেষ্টা করেছেন এবং গতকালকের সেই হামলায় তিনি আবার প্রভাবিত হয়েছেন। তার ঘরের আসবাবপত্র, রান্নাঘরের জিনিসপত্র পর্যন্ত ভাঙচুর করা হয়েছে এবং তার সেই দ্বিতীয় যে উপার্জনের মাধ্যম তিনি তৈরি করার চেষ্টা করেছিলেন, সেই দোকানেও ভাঙচুর করা হয়েছে। আরেকজন রয়েছেন আমাদের সাথে। নমস্কার। হ্যাঁ, নমস্কার। হ্যাঁ, বলুন। দাদা, আজকের যে টপিকটি নিয়ে আলোচনা করছেন, এটি আসলে খুবই যুক্তিযুক্ত একটি টপিক। যে ঘটনাটা ঘটেছে 10,323-এর একজন শিক্ষকের উপরে, বিষয়টি আসলে খুবই নিন্দনীয়। আসলে এই বিষয়টি আমরা নিন্দা জানাচ্ছি। এমনিতেই এই মুহূর্তে যারা 10,323 শিক্ষক রয়েছে, তাদের চাকরি চলে গেছে। তারা এর মধ্যেই কিন্তু খুবই কষ্টের মধ্যে দিন যাপন করছেন। এর মাঝে যদি আবার
10,323 শিক্ষকদের উপরে এই ধরনের দুষ্কৃতীদের হামলা হয়, হুম, তো এটা আসলে আমাদের এই রাজ্যের পরিপ্রেক্ষিতে এটা খুবই আসলে একটি নিন্দনীয় ব্যাপার। ঠিক। এই ধরনের ঘটনা আসলে এই মুহূর্তে আমরা দেখবো, বা এই ধরনের ঘটনা এই মুহূর্তে আমাদেরকে দেখতে হচ্ছে, এটা আসলে খুবই আমাদের জন্য দুঃখের ব্যাপার। তো এই ধরনের যারা কর্মকাণ্ড করছে হুম, তাদেরকে অবশ্যই চিহ্নিত করার দরকার, হুম, এবং পুলিশ প্রশাসন এই ব্যাপারে উদ্যোগী ভূমিকা নেওয়ার দরকার তাদেরকে চিহ্নিত করার ব্যাপারে। হুম, কারণ এই ধরনের ঘটনা যদি সামনে আরো ঘটে তাহলে কিন্তু হুম, যারা শিক্ষক রয়েছেন 10,323 তাদের মধ্যে আতঙ্কটা আরো অনেক বেশি বেড়ে যাবে। ঠিক। সেক্ষেত্রে তাদের স্বাভাবিক যে জীবনযাত্রা, সেই স্বাভাবিক জীবনযাত্রা কিন্তু প্রচন্ড ভাবে ব্যাহত হবে। হুম, হুম, তো আমাদের যেটা চাওয়া সেটা হচ্ছে যে আমরা চাই যেন ঘটনাটা সুষ্ঠু তদন্ত হোক, পুলিশ সেদিকে নজর দিক, এবং এটার কি সুষ্ঠু সমাধান যাতে পুলিশ কর্তৃপক্ষ প্রশাসন যারা রয়েছে তারা যাতে এই বিষয়টা খুব ভালোভাবে উদ্যোগী হয়ে এই বিষয়টার উপর নজর দেয়। এটা খুবই নিন্দনীয় যে ঘটনা, এটা 10,323 শিক্ষক যিনি বললেন তার উপরে হামলার যে বিষয়টি, হুম। এটা অবশ্যই আসলে একজন রাজ্যবাসী হিসেবে আমাদের জন্য এটা খুবই নিন্দনীয়। আমরা আসলে নিন্দা জানাচ্ছি এই বিষয়টা করাচ্ছি। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে ফোন করার জন্য। অবশ্যই এইটা অত্যন্ত নিন্দনীয় ঘটনা। কেননা এই 10,323 শিক্ষকরা যখন চাকরিচ্যুত হলেন, অবশ্যই আমরা বলছি যে রাজ্য সরকার সেখানে ঐকান্তিক প্রচেষ্টা চালাচ্ছেন তাদেরকে বিকল্প ব্যবস্থা দেওয়ার জন্য, এবং রাজ্যের শিক্ষামন্ত্রী, শিক্ষা দপ্তরের তরফ থেকে বারবার বলা হয়েছে, ইদানিংও সেই একই কথা রাজ্যের শিক্ষামন্ত্রীর তরফ থেকে এই শিক্ষকদের তরফে বলা হয়েছে, তাদের জন্য অবশ্যই সরকার সঠিক এবং সেখানে মানবিক দৃষ্টিভঙ্গি রেখে তারা সরকার চেষ্টা করছে, এবং সেই প্রতিশ্রুতি কিন্তু বারবার শিক্ষামন্ত্রী তাদের দিয়েছেন। এবং আমরা সেটাও দেখতে পেরেছি যে সরকারের প্রতিশ্রুতির পরেও এই শিক্ষকদের মধ্যে অনেকেই বিভিন্নবার রাস্তায় নেমেছেন, তাদের প্রতিবাদ যে কর্মসূচি সেগুলি পালন করেছেন। সরকারের তরফ থেকে বলা হয়েছে এই প্রতিবাদ কর্মসূচির কোনো প্রয়োজনীয়তা নেই, কারণ সরকার এই বিষয়ে ধনাত্মক মানসিকতা নিয়েই ভাবছে, এবং অবশ্যই তাদের সহযোগিতা এবং তাদের বিকল্প ব্যবস্থা করার জন্য সরকার অতি সত্বর এবং খুব শীঘ্রই ব্যবস্থা গ্রহণ করবে। কিন্তু অন্যদিকে এই শিক্ষক সংগঠনের এই শিক্ষকদের যে সংগঠনগুলি রয়েছে তাদের তরফ থেকে সেই প্রশ্নগুলি উঠে আসে যে কতদিন তাদেরকে অপেক্ষা করতে হবে, বা অতি সত্বর সেই ব্যবস্থাগুলো যাতে তাদের জন্য করা হয়। তার পাশাপাশি এক অংশের শিক্ষকরা তারা কিন্তু চেষ্টা করছেন এই চাকরিচ্যুত অবস্থায় একটা বিকল্প কর্মসূচির যোগান ব্যবস্থা করা, একটা কর্মসংস্থানের ব্যবস্থা করা। সেই কর্মসংস্থানের ব্যবস্থা করে তারা কিন্তু উপার্জনে যুক্ত হচ্ছেন। তারা স্বয়ংসম্পূর্ণ হয়ে সেখানে বিভিন্ন ব্যবসায় জড়িত হচ্ছেন। কেউ মুদি দোকান দিয়েছেন, কেউ পানের দোকান দিয়েছেন, কেউ স্বপন সরকারের মতো মাংসের দোকান দিয়েছেন, এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন শিক্ষকরা এই সময়টায় যখন তারা চাকরিচ্যুত রয়েছেন, তাদের ব্যাংক অ্যাকাউন্টে এখন বেতন আর ঢুকছে না, তখন কিন্তু তাদের পরিবার প্রতিপালনের জন্য এই শিক্ষকরা চেষ্টা করছেন বিভিন্নভাবে উপার্জনের ব্যবস্থা করার জন্য। এবং ঠিক সেই সময় যখন এই উপার্জনকারী শিক্ষকদের উপর এরকম দুষ্কৃতির হামলা হবে, তখন এই বিষয়গুলো অবশ্যই তাদের মানসিক অবস্থানের উপর একটা প্রশ্নচিহ্ন তৈরি করবে, এবং সেটা অবশ্যই আমাদের সমাজের নিরিখে বা এই শিক্ষকদেরকে যে এই শিক্ষকরা যখন এতদিন পর্যন্ত প্রায় 10 বছর আমাদের রাজ্যের বিভিন্ন বিদ্যালয়গুলিতে শিক্ষাদান করেছেন, এই শিক্ষকদের শিক্ষাদানের ফলে অনেক ছাত্রছাত্রীরা শিক্ষিত হয়েছেন আমাদের রাজ্যে, তার বিরুদ্ধে কিন্তু প্রশ্ন করা যেতে পারে না। সেই শিক্ষকদের উপর যদি এরকমভাবে আক্রমণ হয়, যে শিক্ষকরা চেষ্টা করছেন নতুনভাবে তাদের জীবন শুরু করার জন্য, এই কঠিন সময়ের মধ্যে পরিবারকে বাঁচিয়ে রাখার জন্য, এমনিতেই লকডাউন চলছে, চতুর্দিকে আমরা জানি কর্মসংস্থানের একটা বিরাট অভাব দেখা দিয়েছে, সেই সময় নতুনভাবে নিজেদের জীবন তৈরি করা, কর্মসংস্থানের একটা ব্যবস্থা তৈরি করা, এবং সেই ব্যবস্থাপনার মধ্য দিয়ে পরিবারকে সঠিকভাবে পরিচালনার দায়িত্ব গ্রহণ করা, এবং তখন যখন এই পরিবারগুলোর উপর হামলা হয়, তখন অবশ্যই পুলিশের ভূমিকার উপর বা এই প্রশাসনিক বা আমাদের সমাজের এই ব্যবস্থার উপর প্রশ্ন উঠবে।
তার পাশাপাশি শুধুমাত্রই আজকের এই ঘটনা নয়, বিগত দিনে কয়েকবার আমরা দেখতে পেয়েছি প্রকাশ্য দিবালোকে এই দুষ্কৃতীদের হামলা সংঘটিত হয়েছে। তার পেছনে কি চক্রান্ত রয়েছে? অবশ্যই বর্তমান যে সরকার রাজ্যে প্রতিষ্ঠিত আছে সেই সরকারের বিরুদ্ধে কোনো চক্রান্ত কিনা সেই বিষয়টাও কিন্তু প্রশ্নের মুখে। তাই পুলিশের সদর্থক এবং আরও বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা এই বিষয়ে অবশ্যই কাম্য, এবং পুলিশকে সেই পদক্ষেপটা গ্রহণ করতে হবে যাতে এই দুষ্কৃতিকারীরা আগামী দিনে বিভিন্ন জায়গায় এই সকল দুষ্কৃতিমূলক ঘটনা সংঘটিত করার আগে একবার ভাবে যে না, এই রাজ্যে পুলিশ রয়েছে, পুলিশি ব্যবস্থা রয়েছে, এই রাজ্যে আইনের শাসন রয়েছে, যে শাসন ব্যবস্থা বা যে প্রশাসন তাদের এই কৃতকর্মের জন্য শাস্তির ব্যবস্থা করবে। এবং এই ভয়টা যখন এই দুষ্কৃতিকারীদের মধ্যে থাকবে তখন অবশ্যই এই ঘটনাগুলো আমাদের রাজ্যে কমে আসবে। আমরা বলতে চাই এই সকল দুষ্কৃতিকারী সমাজদ্রোহীরা কোনোভাবেই এই রাজ্যের উন্নয়নের জন্য তারা কোনোভাবেই সহযোগী হতে পারে না। তারা এই রাজ্যের উন্নয়ন, এই রাজ্যের শান্তি শৃঙ্খলার পরিপন্থী। তারা অবশ্যই এই বিষয়গুলোকে আরও বেশি ঘোলাটে করছে, রাজ্যের সামাজিক ব্যবস্থাকে, সমাজ ব্যবস্থাকে, সভ্যতাকে কলঙ্কিত করছে। তাই তাদের বিরুদ্ধে পুলিশ তথা প্রশাসনের গর্জে ওঠা অতি সত্বর প্রয়োজন। আমরা আরেকবার শুনবো স্বপন সরকারের বাড়ির একজন মহিলা, তিনি গতকালকে এই ঘটনাটি তিনি সরাসরি প্রত্যক্ষ করেছেন এবং ঠিক কী ঘটেছিল কালকে রাত্রে তাদের বাড়িতে সে বিষয় সম্পর্কে তিনি কিভাবে বিবৃতি দিয়েছেন। কালকে তারা কঠোর ফুলাফান আইসে পরে আমরা কইছে দোকানপাট বদ্ধ করতাম, দোকানপাট বদ্ধ করছি, কেক টেক বাড়ি দিছি, দেওয়ার পরে আমরা রান্না বয়াইছি পরে এরপরে তারা বাউন্ডারি টিয়া সব কিছু আমরা সুরমার করে লিতেছে। তখন সুরমার করতেছে পরে আমরা গেট করে লিতেছে, তখন আমরা বাড়িছি দেখলে তোরা এসব করবি না পাড়ার ভিতরে থাকিয়া। আমরা তো তোরারে কিছু কইছি না, যদি কিছু কইতাম না ভোগতাম না করতাম তাহলে তোরা আমরা উপরে করতি। তোরা তো কিছু কইছি না, তোরা আমরা বাড়ির খেয়ে এমন হামলা দিছ কইছি ঘরে কথা তারা মানে না। তারপরে আইসে রান্নাঘরের এদিকে, রান্নাঘর তোর তারা সুরমার করে গ্যাসটে মাছ টাছ সব কিছু চুলা টুলা সব রাস্তা দিয়ে ঘরে। এরপরে আইসে আমার দেওয়ার টেওয়ার মারতো, আমার পোলা টোলারে মারতো আইসে ঘরে আমি গিয়া সামনে আক্রমণ করছি। ফুলাফান মারবি না, আমার মারতে আইসস, আমার মার, ফুলাফান মারবি না। এরপরে আমার কাপড় চোপড় টাইনা খুললে টুললে এরপরে ব্লাউজটাও সব কিছু চিরা ফিরা তারা করছে। তখন আমরা থানার মাঝে ফোন করছি পরে পুলিশ আইয়া কিচ্ছু পাইছে না। না পাওয়ার পরে তারা দেখছে আমরা বাড়িঘর চুরমার করে লাইছে, গ্যাসের চুলা মুলা সব কিছু দেখছে, দেখে টেকে এরপর তারা ছবি টবি তুলে নিছে। আমরা অদ্ভুতই, আমরা কোনো দিকে আমরা যাইনি, আমরা কাজে কীর্তন নিতে খুব ভালোবাসিলাম। আপনার টেনশন নেই কাউরে? হ্যাঁ, আমরা পাড়ার মাঝে সব কিছু মানে কি সব জানাশোনা লোক, সব জানার লোক। আমাদের এই সভ্য সমাজে এই ঘটনাটা কিভাবে গ্রহণযোগ্যতা পাবে বলুন? অবশ্যই এই সকল ঘটনা আমাদের সমাজের এই সামাজিকতার উপর প্রশ্ন তুলছে এবং সেই বিষয়টাকে এবং আমাদের এই সমাজকে দূষিত করছে। গণতান্ত্রিক ব্যবস্থায় যেহেতু আমাদের দেশ একটি গণতান্ত্রিক ব্যবস্থার উপর দাঁড়িয়ে আছে এবং সেই গণতান্ত্রিক ব্যবস্থায় প্রত্যেকটি মানুষ তাদের দাবি রাখতে পারে সরকারের কাছে, প্রশাসনের কাছে। এই 10,323 আওতাভুক্ত শিক্ষকরা যাদের যারা চাকুরি থেকে বিচ্যুত হয়েছেন, তারা আমরা দেখতে পেয়েছি কীভাবে লকডাউনের সময়কালেও 144 ধারা ভঙ্গ করে তারা তাদের প্রতিবাদ কর্মসূচি চালিয়ে গিয়েছিলেন এবং প্রশাসন কীভাবে তাদেরকে দমন করেছে। অবশ্যই এই গণতান্ত্রিক ব্যবস্থায় এই কর্মচারীদের বা এই শিক্ষক কর্মচারীদের আন্দোলন করার অধিকার রয়েছে। তাদের যে দাবি দাওয়াগুলি রয়েছে সেই দাবি দাওয়াগুলি সরকারের কাছে তুলে ধরার অধিকারও তাদের রয়েছে। এবং সেই ব্যবস্থাপনায় সরকার যখন তাদের সহযোগিতার কথা থেকে অস্বীকার করছেন না এবং সরকার সেখানে সদর্থক ভূমিকার পক্ষে রয়েছেন, তখনও তাদের অধিকার রয়েছে তাদের অধিকারের জন্য প্রতিবাদ করা, কর্মসূচি করা, এবং অবশ্যই সেটা শান্তি শৃঙ্খলার মধ্যে থেকে। এবং এই লকডাউনের মধ্যে
এই করোনার অতিমারির মধ্যে তার এর সাথে আরেকটি অবশ্যই নিয়ম যুক্ত হয় এবং সেটি হচ্ছে সামাজিক দূরত্ব মেনটেন করে, সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে এবং অবশ্যই শান্তি শৃঙ্খলা বজায় রেখে এই শিক্ষক কর্মচারীরা অবশ্যই তাদের দাবি পূরণের জন্য প্রতিবাদ কর্মসূচি করতেই পারেন। যদি আজকের এই গতকালকের এই আক্রমণ এই প্রতিবাদ কর্মসূচির উপর ভিত্তি করে হয়ে থাকে, তাহলে এই দুষ্কৃতিকারীরা সেই গণতান্ত্রিক ব্যবস্থাপনার উপর হামলা করলেন। সরকার তো বলছেন না এই শিক্ষকদের প্রতিবাদ কর্মসূচি বন্ধ করে দেওয়া হোক। অবশ্যই সরকার এবং প্রশাসনের অনুমতি পেয়েই এই শিক্ষক কর্মচারী বিভিন্ন সংগঠনে তারা বিভক্ত, এখন তারা তাদের প্রতিবাদ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন তাদের পরিবারের জন্য, তাদের ভবিষ্যতের জন্য। কিন্তু দুষ্কৃতিকারীরা যারা এই ঘটনাগুলো সংঘটিত করছে তারা এর মধ্য দিয়ে অবশ্যই তারা কি প্রমাণ করতে চাইছে? তারা অবশ্যই আমাদের এই সমাজ ব্যবস্থার উপকার করছে না, তারা সরকারের সহযোগিতা করছে না, তারা গোটা রাজ্যের শান্তি শৃঙ্খলাকে ভঙ্গ করতে চাইছে, তারা একটা আতঙ্কের পরিবেশ বিরাজ করতে চাইছে, যেটা অবশ্যই রাজ্যের উন্নয়নের ধারাকে ব্যাহত করছে। আমরা এই আলোচনায় থাকবো। অবশ্যই আপনাদের যা অভিমত রয়েছে সেই অভিমতও আপনারা আমাদের সামনে তুলে ধরতে পারেন। 038123611111 আমাদের নম্বর। আপনারা কি ভাবছেন এই বিষয়টাকে নিয়ে? আপনাদের কি অভিমত রয়েছে? আপনাদের যা পয়েন্ট অফ ভিউ রয়েছে এই বিষয় নিয়ে আপনারা অবশ্যই ফোন করে জানাতে পারেন। এই মুহূর্তে একটি বিরতি নিচ্ছি, বিরতির পর আবারও ফিরছি আলোচনায়। Two crores worth scholarship by Professor Samit Ray, Chancellor, Adamas University. Chancellor's COVID scholarship by merit through Adamas University Admission Test 2020. 2 crore scholarship covering every UG and PG programs. New admissions of 2020 at Adamas University. Selection on June 13th and 20th through AU80. Maximum 2 attempts to win a scholarship. For details, please contact 8369444328 or visit www.adamasuniversity.ac.in. ভালো রোজগার, কাজের স্বীকৃতি, স্বপ্নের চাকরি, এগুলোর জন্য কি শুধুই কঠোর পরিশ্রম যথেষ্ট? না, এটা পড়াশোনা এবং প্রফেশনাল ট্রেনিং এর একটা কম্বিনেশন। তাই যে এমন একটি কলেজ বা ইউনিভার্সিটি যেটা এই দুটোরই গ্যারেন্টি দেয়, যেমন অ্যাডামাস ইউনিভার্সিটি। এখানে ছাত্ররা শুধু পরীক্ষায় দারুণ নম্বরই নয়, সঙ্গে পায় দুর্দান্ত প্লেসমেন্ট এবং কর্মজীবনের প্রয়োজনীয় দক্ষতা। তাই আজই নিজেকে রেজিস্টার করো অ্যাডামাস ইউনিভার্সিটির অ্যাডমিশন টেস্টে আর এগিয়ে যাও একটা উজ্জ্বল ভবিষ্যতের দিকে। রাজ্যের বিভিন্ন প্রান্তে দুষ্কৃতীদের বাড়বাড়ন্ত, এই বিষয়টা নিয়ে আমরা আজকে এই আলোচনায় রয়েছি এবং অবশ্যই এই সকল ঘটনাগুলো, অসামাজিক ঘটনাগুলো বারবার প্রশ্ন তুলছে পুলিশের ভূমিকা নিয়েও। বিভিন্ন প্রান্ত থেকে আমরা দেখতে পেয়েছি কীভাবে এই দুষ্কৃতিকারীরা সমাজের শান্তির পরিবেশ বিনষ্ট করার চেষ্টা করছে এবং অবশ্যই এই বিষয়গুলো রাজ্যের যে উন্নয়নের ধারা রয়েছে, রাজ্যে যে বর্তমান সরকার যে স্বপ্ন নিয়ে কাজ করার চেষ্টা করছে, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, সেই স্বপ্নকে কোথাও না কোথাও তারা আঘাত করছে এবং অবশ্যই গোটা রাজ্যের সামাজিক ব্যবস্থা, গোটা রাজ্যের সংস্কৃতি এবং গোটা রাজ্যের শান্তির পরিবেশ তারা বিঘ্নিত করছে। এবং অবশ্যই এই সকল দুষ্কৃতিকারীরা যারা রয়েছে, এই সমাজ বিদ্রোহীরা যারা রয়েছে, তারা এই সাহসটা কোথা থেকে পায় সে বিষয় নিয়ে আমরা আজকে প্রশ্ন করতে চাই। তারা কিভাবে এতটা সাহস জোগাতে পারে যে তারা প্রকাশ্য দিবালোকে এই সকল ঘটনা করা থেকে বা করতে গিয়ে তারা ভয় পাচ্ছে না প্রশাসনের উপর বা পুলিশের উপর। পুলিশ বা প্রশাসন এই বিষয়গুলো যখন সংঘটিত হয়ে যাচ্ছে রাজ্যগুলিতে, তার পরবর্তী পদক্ষেপ কি গ্রহণ করছে? কেন সেই দুষ্কৃতীদের আটক করা হচ্ছে না সঙ্গে সঙ্গে? কেন তাদের যথার্থ শাস্তির ব্যবস্থা করা হচ্ছে না? পুলিশের এই ভূমিকা নিয়ে কিন্তু বারবার প্রশ্ন উঠছে। তাই আমরা আজকের এই বিশ্লেষণে সেই একই কথা আপনাদের কাছে তুলে ধরতে চাইছি। শুধুমাত্র সেই শিক্ষক যার বাড়িতে গতকালকে আক্রমণ হয়েছে
স্বপন সরকারের বাড়িতে 10,323 চাকরিচ্যুত শিক্ষকদের মধ্যে একজন। আমাদের কাছে আমরা প্রত্যেকেই জানি ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন প্রান্তে এই 10,323 চাকরিচ্যুত শিক্ষকদের বাড়িতে হামলা হয়েছে। কেনই হামলা হচ্ছে? একদিকে যখন এই 10,323 শিক্ষকদের চাকুরি চলে যায়, এই বিষয়টা একটা জ্বলন্ত বিষয় আমাদের রাজ্যের শিক্ষা দপ্তরের প্রেক্ষাপটে এবং অবশ্যই রাজনৈতিক প্রেক্ষাপটেও। তার পাশাপাশি রাজ্যে বেকারদের সংখ্যা বৃদ্ধিও একটা রাজনৈতিক এবং আমাদের সামাজিক একটা গুরুত্বপূর্ণ বিষয়। একদিকে যেমন একজন কর্মসংস্থানযুক্ত যুবকের কর্মচ্যুতি হওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয় একটি সুস্থিত ব্যবস্থাপনায়। সেই একই জায়গায় বেকারদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করাও ততটা গুরুত্বপূর্ণ। এবং আমরা জানি কিভাবে এই লকডাউনের সময়কালে যখন গোটা দেশ স্তব্ধ হয়ে আছে, গোটা দেশের অর্থনীতি স্তব্ধ হয়ে আছে, সেই অর্থনীতিকে চাঙ্গা করার জন্য দেশের প্রধানমন্ত্রী কিভাবে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রকল্প হাতে নিয়েছেন যার নাম আত্মনির্ভর ভারত। এবং সেই প্রকল্পের মধ্য দিয়ে কিভাবে বেকারদের স্বয়ংসম্পূর্ণ করে তোলার চেষ্টা চলছে এবং সেই একই প্রয়াস আমাদের রাজ্যেও চলছে। এবং সেই বিষয়গুলো আমরা বিষয় বিশ্লেষণে তুলে ধরেছি কিভাবে রাজ্যের বিভিন্ন প্রান্তে বেকার যুবকেরা নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করছেন এবং হয়তোবা কোথাও না কোথাও রাজ্য সরকারের বিভিন্ন প্রশাসন বা বিভিন্ন দপ্তরগুলো সেই যুবকদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে এবং একজন প্রতিষ্ঠিত রোজগার তাদের কাছে তুলে ধরার জন্য রাজ্য সরকারও চেষ্টা করছে। কিন্তু তার মানে এই নয় এই 10,323 আওতাভুক্ত শিক্ষকরা যারা চাকরিচ্যুত হয়েছেন তাদের ক্ষেত্রে এরকম ঘটনা সংঘটিত হবে। একজন বন্ধু রয়েছেন। নমস্কার। নমস্কার। হ্যাঁ বলুন। বলতে চাইছিলাম যে আপনাদের যে আজকে টপিকটা 10,323 মধ্যে একজন শিক্ষকের বাড়িতে আক্রমণ হয়েছে, হ্যাঁ, ইদানিং আমরা দেখতে পেয়েছি বেশ কয়েকজন টিচারের বাড়িতে এরকম দুর্ঘটনা ঘটে গেছে। হ্যাঁ, আর এর কারণ একটাই যে ওরা পেটের দায়ে, ওদের নিজেদের অধিকারের দায়বদ্ধতায় ওরা রাস্তায় বেরিয়েছে বা ওরা আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল নিজেদের পাওনার জন্য, নিজেদের অধিকারের জন্য। তো দেখুন, যেই জায়গাতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রতিদিন স্বপ্ন দেখছে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার, এইভাবে উচ্ছৃঙ্খলতা করে কি এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়া যায়? কেন পুলিশ প্রশাসন নীরব ভূমিকা পালন করছে কিছু বুঝে উঠতে পারছি না। কেন হাতে এই দুষ্কৃতীদের দমন করছেন না? এবং সমাজে একের পর এক এই বিশৃঙ্খলাগুলো বেড়েই চলছে। কোনো দায়বদ্ধতা যেমন নেই, পুলিশ প্রশাসন ঘুমিয়ে নির্বিকার। একের পর এক আমরা ইদানিং দেখতে পেয়েছি যে মাধ্যমিকে 10,323 জনের একজন টিচারের মেয়ে বর্ণালী দেবনাথ, ও মাধ্যমিকে 5ম স্থান অধিকার করেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে দেখুন আমাদের সমাজের দায়বদ্ধতাটা আমরা কতটুকু এড়িয়ে যাচ্ছি। উনাদের ঘরেও এরকম ট্যালেন্ট রয়ে গেছে, হয়তোবা টাকা পয়সার বিপাকে পড়ে মেয়েটা ট্যালেন্ট অনুযায়ী যেদিকে যাবার কথা হয়তোবা সেদিকে যেতে পারবে না। ওর বাবার চাকরিটা ইদানিং চলে গেছে, টাকা পয়সার একটা টান পোড়ান থেকেই যায়। তো সেই জায়গায় দাঁড়িয়ে 10,323 বুকে এত বড় একটা ব্যথা, এত বড় একটা যন্ত্রণা, এরপরে বাড়তি ওদের উপরে এরকম আক্রমণ করা, এটা কতটা অমানবিক। আর সেই জায়গায় কেন প্রশাসন শক্ত হাতে এই দুষ্কৃতীদের দমন করছে না? একের পর এক সমাজে এই শৃঙ্খলতা বেড়েই চলছে। তা আপনাদের চ্যানেলকে ধন্যবাদ যে এই টপিকগুলো প্রতিদিন দেখাচ্ছেন। আর আপনাদের চ্যানেলের মাধ্যমে আমি প্রশাসনের কাছে এটাই দাবি রাখবো যে এই রকম দুষ্কৃতীদের সমাজ থেকে যেন বঞ্চিত করা হয় এবং ওদের জন্য শক্ত হাতে দমন করা হয়, কঠোর শাস্তির ব্যবস্থা যেন ওদের জন্য হয়। নমস্কার। ধন্যবাদ আপনাকে। অবশ্যই একই কথা আমরাও বলছি। এভাবে যখন দুষ্কৃতীদের বাড়বাড়ন্ত চলছে এবং সেই বিষয়গুলো অবশ্যই আমাদের রাজ্যের নিরিখে, আমাদের রাজ্যের গোটা ব্যবস্থার ওপর প্রশ্ন চিহ্ন তুলছে এবং অবশ্যই এগুলো আমাদের পরিপন্থী, আমাদের সমাজের এবং আমাদের রাজ্যের পরিপন্থী। এবং অবশ্যই প্রশাসন এবং পুলিশকে তাদের বিরুদ্ধে, এই দুষ্কৃতীদের বিরুদ্ধে যথার্থ পদক্ষেপ গ্রহণ করতে হবে।
10,323 চাকরিচ্যুত শিক্ষকরা তাদের পেটের দায়ে আন্দোলন করছেন এবং অবশ্যই আমরা যে বিষয়টাতে ছিলাম যে বেকারদের সমস্যা, সেই বেকার সমস্যা দূরীকরণের ক্ষেত্রে সরকারের ব্যবস্থা রয়েছে, অবশ্যই প্রকল্প রয়েছে, সেই প্রকল্প অনুসারে কাজ হচ্ছে, যেটা নিয়ে আমরা আলোচনা করেছি। তার পাশাপাশি শিক্ষকরা যারা তাদের কর্মসংস্থান হারিয়েছেন, একবার ভাবুন, যারা বেকার রয়েছে তাদের মধ্যে সেই বেকারত্বর জ্বালা অবশ্যই যারা বেকার রয়েছেন তারাই বুঝতে পারছেন। এই শিক্ষকেরা তারাও একসময় বেকার ছিলেন এবং অবশ্যই তাদের একটা কর্মসংস্থান হয় এবং সেই কর্মসংস্থানের উপর নির্ভর করে তারা তাদের পরিবারকে গুছিয়েছেন, তারা তাদের বিভিন্ন স্বপ্নগুলো বাঁচার চেষ্টা করেছেন এবং হঠাৎ করে সেই কর্মসংস্থান তাদের হারিয়ে যায় এবং তারা এমন একটা অবস্থায় তাদের পড়তে হয় যেখানে তারা হিমশিম খাচ্ছে বর্তমান সময়ে তাদের পরিবার প্রতিপালন করতে গিয়ে। এবং সেই সময় চাকরিচ্যুত হওয়ার পর আবার নতুনভাবে সেই কর্মসংস্থানে যুক্ত হওয়া, সেই পদগুলি খুঁজে বের করা, কিন্তু তার উপর যদি এরকমভাবে আক্রমণ হয়, এটা অবশ্যই নিন্দার বিষয় এবং অবশ্যই একটা জঘন্য বিষয়, যেটা নিয়ে আমাদের সমাজ ব্যবস্থায় যারা সুবুদ্ধি সম্পন্ন মানুষ রয়েছেন আমাদের ভাবতে হবে। সর্বোপরি প্রশাসন এবং পুলিশকেও এ সকল বিষয় নিয়ে ভাবতে হবে। আমরা বিষয় বিশ্লেষণে প্রত্যেক দিন চেষ্টা করি এমন কিছু বিষয় নিয়ে আপনাদের সামনে আসার জন্য এবং এমন কিছু বিষয়ের বিশ্লেষণ আপনাদের কাছে তুলে ধরার জন্য, আমাদের যা দৃষ্টিভঙ্গি থাকে ওই বিষয়কে কেন্দ্র করে আপনাদের কাছে আপনাদের সামনে তুলে ধরার জন্য। এবং অবশ্যই আমরা সেটাও কামনা রাখি আপনারা আপনাদের কি মতামত ওই বিষয়গুলো তো রয়েছে, অবশ্যই সেগুলো হয়তোবা আমাদের উল্টোটা আপনাদের হতে পারে। আমরা যেভাবে ভাবছি আপনারা হয়তো সেভাবে ভাবতে নাও পারেন, কিন্তু আপনাদের সেই অভিমত, সেই অভিব্যক্তি আমরাও জানতে চাই। তার জন্য অবশ্যই আমরা সরাসরি এই অনুষ্ঠানটা আপনাদের কাছে নিয়ে আসি। বিষয় বিশ্লেষণে আজকের এই বিশ্লেষণ আমরা রেখেছি দুষ্কৃতীদের বাড়বাড়ন্ত নিয়ে। গোটা রাজ্যে যেভাবে প্রকাশ্য দিবালোকে এই দুষ্কৃতীরা বিভিন্নবার বিভিন্ন অসামাজিক কাজ করেছেন আমাদের রাজ্যে, এবং অবশ্যই গতকালকে দক্ষিণ জয়নগর এলাকা রাজধানীর, যেখানে 10,323 চাকরিচ্যুত শিক্ষকদের একজন শিক্ষক স্বপন সরকার, যিনি নাকি নতুনভাবে আবার বাঁচার উদ্যম গ্রহণ করেছিলেন, নতুনভাবে নিজের পরিবারকে প্রতিপালন করার উদ্যোগ গ্রহণ করেছিলেন, নতুনভাবে তার মায়ের সেবা করার জন্য, তার মার ঔষধের ব্যবস্থা করার জন্য নতুনভাবে কর্মসংস্থানে যুক্ত হয়েছিলেন। সেই ব্যক্তির বাড়িতে হঠাৎ রাত্রিবেলা এবং অবশ্যই পরের দিন তার দোকানে, তার ভাইয়ের দোকানে যেভাবে দুষ্কৃতীরা আক্রমণ চালায়, এই ঘটনা অবশ্যই এই রাজ্যের সুবুদ্ধিসম্পন্ন মানুষের তরফ থেকে সেটা অবশ্যই নিন্দার দাবি রাখে এবং এই সকল ঘটনাগুলো অতি সত্বর কঠোর হাতে দমন করা অত্যাবশ্যক। এবং এই বিষয়ে পুলিশ এবং প্রশাসনকে একই হাতে একই সাথে পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং আমাদের রাজ্যের শান্তির পরিবেশ, আমাদের রাজ্যের এই সুশৃঙ্খলতার বাতাবরণ এবং অবশ্যই বর্তমান সরকারের যে স্বপ্ন রয়েছে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার, সেই ক্ষেত্রে সদর্থক এবং ধনাত্মক ভূমিকা এই প্রশাসন এবং পুলিশকে গ্রহণ করতে হবে এবং অবশ্যই এই দুষ্কৃতিকারীরা যারা রয়েছেন তাদের বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে। আমাদের আজকের এই বিশ্লেষণ আমরা এখানে শেষ করছি। অবশ্যই আগামী দিনে অন্য একটি বিষয় নিয়ে আপনাদের সামনে আসব। নমস্কার।